শুরুতে আমরা ডাসা নামের এক মেয়ে স্নাইপারিস্টকে দেখতে পাই, যে কিনা আজ তার একটা মিশনে ছিল। সে অনেক দূরে একটা প্রাইভেট জেট ল্যান্ড করার পর সেখানে থাকা একজন বিজনেসম্যানকে অনেক দূর থেকে শুট করে দেয়। আসলে ডাসা তার কাজে অনেক দক্ষ ছিল, তাই সে টাকার বিনিময়ে এমন মিশনগুলো কমপ্লিট করত। এর পরের দিন সে তার পিতার সাথে দেখা করতে যায়, যে কিনা ডাসার মায়ের কবরে তার মৃত্যুবার্ষিকী হিসেবে এসেছে। ডাসার কাজের ব্যাপারে তার পিতাও জানতো, যে কিভাবে সে টাকার বিনিময়ে মানুষকে হত্যা করে। তার পিতা রিভিল করে সে ডাসার জন্য একটা বড় কাজ পেয়েছে, যেটা তাকে পুরো 1 বছরের জন্য একটা বিশেষ মিশনে যেতে হবে। আর এর বদলে ডাসা এত টাকা পাবে যেটা দিয়ে তার পুরো জীবন কেটে যাবে। যদিও ডাসার পিতা তাকে একটা খারাপ খবর দেয় যে কিভাবে সে ক্যান্সারে আক্রান্ত, তাই সে সিদ্ধান্ত নেয় আগামী 14 ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্সের দিন সে নিজেকে শেষ করে দিবে। এখন যেহেতু ডাসা 1 বছরের জন্য নিজের মিশনে থাকবে, তাই তার পিতা তাকে 14 ফেব্রুয়ারি তার জন্য ক্যান্ডেলস জ্বালাতে বলে। অন্যদিকে একজন এক্স মিলিটারি সোলজার লিভাইকে দেখা যায়, যে কিনা প্রতিদিনের মতো নিজের ঘুম থেকে হঠাৎ জেগে ওঠে, কারণ সে তার ডিউটিতে অনেক মানুষের প্রাণ নিয়েছে, যার কারণে এখন তার ভালোভাবে ঘুম আসে না। সেও তার ইউনিটের সবচেয়ে দক্ষ ছিল, সে খুব দূরের টার্গেটকে শেষ করতে পারে। এখন আজ হঠাৎ করে তাকে মিলিটারি বেসে ডাকা হয়, যেখানে ব্রেথ নামের একজন এজেন্ট তার অপেক্ষা করছিল। সেও লিভাইকে বড় একটা অফার দেয়। সে বলে লিভাইকে পুরো 1 বছর একটা সিক্রেট মিশনে যেতে হবে, এর বদলে তাকে লাখ লাখ ডলার দেওয়া হবে, যার পরে তার লাইফে আর কোনোদিনও টাকার অভাব থাকবে না। লিভাই অবাক হয়, কারণ এত টাকা এমন কোন মিশনের জন্য দেয়া হচ্ছে। ব্রেথ বলে লিভাই একা, সে বিয়েও করেনি, সে কোনো নেশাও করে না, তাই এই কাজের জন্য সে উপযুক্ত। এছাড়াও অতীতে সে 200টিরও বেশি লক্ষ্যবস্তুকে শেষ করেছে, তাও অনেক দূর থেকে। এর কয়েক ঘন্টা পর লিভাই যখন চোখ খুলে, তখন তাকে একজন সোলজার এসে বলে লিভাই তার লোকেশনের অনেক কাছে পৌঁছে গিয়েছে। এখন তাকে বিমান থেকে ঝাঁপ দিয়ে 40 কিলোমিটার উত্তরে যেতে হবে, সেখানে তাকে এই মিশনের পুরো ডিটেলস বলা হবে। এখন লিভাই এই জায়গার ব্যাপারে কিছুই জানে না, যে সে এখন কোন জায়গায় আছে। সোলজার তার কোন গড়ি পাসপোর্ট নিয়ে সেটাকে সেলফি সিল করে তার মিশনের লোকেশনে যেতে বলে। লিভাই এখন এটাই করে সে প্রথমে প্লেন থেকে ঝাঁপ দেয় আর পাহাড়ে ল্যান্ড করে। এখন সেখান থেকে উঁচু উঁচু পাথর বেয়ে 40 কিলোমিটার উত্তরে যেতে থাকে। সে ওই সোলজারের বলা লোকেশনে পৌঁছে যায়। এখানে জ্যাসপার নামে এক সোলজার লিভাইকে দেখে খুশি হয়, সাথে সে বলে কিভাবে সে গত 1 বছর ধরে এখানে ডিউটি করছে। তাকেও এজেন্ট ব্রেথ $1,00,000 বিনিময়ে পাঠিয়েছে। সো লিভাই যেহেতু আগামী 1 বছরের জন্য এখানে চলে এসেছে, তাই সে নিজের ঘরে যেতে পারবে। তাই এতদিন ডিউটি করে সে যত পরিমাণ টাকা কামিয়েছে সেগুলো দিয়ে সে পুরো জীবন আয়েশ করবে। লিভাই জিজ্ঞেস করে এখানে তাকে কি করতে হবে। এছাড়াও সে জানে না এটা কোন জায়গা বা এটা কোন দেশ। জ্যাসপার লিভাইকে তার ডিউটি বোঝানোর জন্য একটা উঁচু ওয়াচ টাওয়ারে নিয়ে যায়, যেটা অনেক বড় একটা গর্জ বা একটা খাদের কিনারে বানানো হয়েছে। এই খাদের চারপাশে শত শত কিলোমিটার পর্যন্ত কোনো কিছু দেখা যাচ্ছিল না। ওপারেও একটি ওয়াচ টাওয়ার ছিল। জেসপার বলে সেটা ইস্ট এলাকা, আর সেই ওয়াচ টাওয়ার থাকা গার্ডকে রাশিয়ান গভর্নমেন্ট পাঠিয়েছে, তাই আমাদের সেই গার্ডের সাথে কোনো কন্ট্যাক্ট করা এলাও না, আর না তোমাদের সেখানে যাওয়ার অনুমতি আছে। জেসপার আরো বলে যে কিভাবে এই খাদের চারপাশে অনেক বড় বড় গেজেট লাগানো হয়েছে, সাথে বড় বড় অটোমেটিক রাইফেল এবং বোমাও লাগানো হয়েছে। লিভাই বলে আমরা কার সাথে লড়াই করছি, আমাদের দুশ্মন কে? জেসপার বলে 70 বছর ধরে কোনো মানুষ এই খাদের ভেতর যায়নি। আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শেষবারের মতো সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা দুই দিকেরই 5000 সোলজার এই খাদের ভেতর গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কেউ এখান থেকে বেঁচে ফিরতে পারেনি। এরপর থেকে আমেরিকা আর রাশিয়া দুই দেশ মিলে নিজেদের ওয়াচ টাওয়ারে খাদের এপার ওপার লাগিয়ে দেয়, যেন খাদের ভেতরে থাকা সে অচেনা জিনিসটা বাইরে আসতে না পারে। আমিও জানি না ভেতরে কি আছে, তবে এটা বুঝে নাও নিচের নরক রয়েছে। এই জায়গাটা অনেক পুরনো, তাই বেশিরভাগ মানুষ এই ব্যাপারে কিছুই জানে না। জেসপার আরো বলে লিভাই থেকে প্রতি 30 দিন পর রেডিও থেকে মেইন বেসে রিপোর্ট দিতে হবে, যেখানে সবকিছু নর্মাল আছে। এছাড়াও যদি এখানে কোনো গন্ডগোল হয় তাহলে লিভাই মেইন বেসে অ্যালার্ট পাঠিয়ে দেয়। এখন জেসপার লিভাইকে সে সমস্ত তথ্য দিয়েছে যেগুলো সে নিজে জানতো, আর এসব তথ্যগুলো জেসপারকেও তার আগের গার্ডরা জানিয়েছে। অর্থাৎ এই তথ্যগুলো একজন গার্ড পরবর্তী গার্ডকে ট্রান্সফার করে দেয়। এখন জেসপার লিভাইকে গুড বাই বলে নিজের ডিউটি শেষ করে ঘরে যেতে থাকে। সে অনেক দূরে চলে আসে, যেখান থেকে এজেন্ট ব্রেথের হেলিকপ্টার তাকে পিক করবে, কিন্তু এখন সারপ্রাইজিংলি হেলিকপ্টার উপরে যেতেই জেসপারকে গুলি করে নিচে ফেলে দেওয়া হয়। গত 70 বছরে এখানে আসা প্রতিটি সোলজারকে তারা এভাবেই টাকার লোভ দেখিয়ে এনে 1 বছর পর তাদের মেরে ফেলে, যেন বাইরের দুনিয়া এই জায়গাটা সত্যতা জানতে না পারে। এখন এই জায়গার এমন কি রহস্য লুকিয়ে আছে যেটার জন্য এত সব করা হচ্ছে? এটা অনেক বড় একটা রহস্য, যেটা আমরা পরে জানতে পারবো। এখন ধীরে ধীরে লিভাই থেকে আউটপোস্টে থাকতে থাকতে 1 মাস হয়ে যায়। সে তার ডেইলি ডিউটি পালন করে, সেসব ইলেকট্রনিক ডিভাইস চেক করে এবং 30 দিন পর মেইন বেজে মেসেজ পাঠিয়ে দেয়। থাকতে ভুল হওয়ার কারণে সেখানে থাকা বুকগুলো পড়তে থাকে। তবে একদিন সে নোটিস করে যে টাওয়ারের একটি দেয়ালে কিছু লেখা আছে। আসলে লেখাগুলো তাদের যারা এখানে ডিউটি করে গিয়েছে। যেহেতু লিভাই এখন
জানে না এখানে ডিউটি করা প্রত্যেকটি সোলজারকে 1 বছর পর মেরে ফেলা হয়। সেই দিন লিভাই ইস্ট টাওয়ার থেকে কিছু আওয়াজ শুনতে পায়। যখন সে দূরবীন দিয়ে দেখে তখন সে একটা মেয়েকে দেখতে পায়, যেটা আসলে ড্রাসা ছিল। হ্যাঁ, লিভাই এর মতো তাকেও এই কাজের জন্য বাছাই করা হয়েছে। ওপারে রাশিয়ান এবং এপারে আমেরিকান পাহারা দিচ্ছে। এখন সামনের কয়েকদিন তারা দুজনে নিজেদের টাওয়ার থেকে একে অপরকে দূরবীন দিয়ে দেখতে থাকে। এমনিতে তাদের কাছে ফোন বা বাকি কিছু ছিল না, এছাড়াও তাদের থেকে শত শত কিলোমিটার দূরে কোনো কিছুই নেই, তাই স্বাভাবিকভাবে তারা একাকিত্ব ফিল করছে। এভাবে তারা দুজনে নিজেদের ডিউটি করতে থাকে। আরো 1 মাস পার হয়ে যায়। আজকে ডাসার বার্থডে ছিল, তাই সে আবার ইচ্ছাকৃতভাবে আকাশে ফায়ার করে লিভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করে। শুরুতে লিভাই লিখে তাকে জানায় যে তাদের একেবারের সাথে কন্ট্যাক্ট করার অনুমতি নেই, কিন্তু ডাসা লিখে যে এমনিতেও ওই নির্জন এলাকায় 1 বছর ধরে তারা দুজনেই থাকবে, সো তাদের কিছু নিয়মকানুন ভেঙে ফেলতে হবে। লিভাই ও ডাসা 2 মাস ধরে একাকিত্বের মধ্যে ছিল। তারা নিজেদের হোয়াইট বোর্ডে লিখে একে অপরের সাথে পরিচয় হয়ে নেয়। দুজনেই স্নাইপার এক্সপার্ট ছিল, তাই তারা একে অপরের টাওয়ারের সঠিক লক্ষ্যভেদ করার দক্ষতা দেখাতে থাকে। মোটামুটি দুজনের এই রাত অনেক ভালো কাটছিল, কিন্তু তখনই ডাসার লিভাইকে কিছু ইশারা করে দেখায়। লিভাই দেখে নিচে কিছু একটা নড়াচড়া করছে। তখনই দেখা যায় নিচ থেকে কিছু অদ্ভুত ধরনের জীব, যাদের শরীরে গাছের মতো শাখা প্রশাখা গজিয়েছে, তারা উপরে উঠছিল। এখন ডিউটি অনুযায়ী তারা সেগুলোকে শুট করে মেরে ফেলতে থাকে। এখানে টাওয়ারের নিচে অনেক মাইন লাগানো ছিল, সেগুলো এখন ব্লাস্ট হওয়ার কারণে জীবগুলো মারা যেতে থাকে। এখন জীবগুলোর বেশি সংখ্যা দেখে ডাসাও নিজের দিক থেকে মেশিন গান দিয়ে ফায়ার করে লিভাইকে সাহায্য করে, আর এভাবে তারা সব ক্রিয়েস্টারদের মেরে ফেলে। কিন্তু যখনই তাদের লাগছিল সবকিছু শান্ত হয়ে গিয়েছে, তখনই ডাসার দিকেও একই ধরনের অনেক ক্রিয়েস্টার আসতে থাকে। এখন লিভাইয়ের পালা ছিল ডাসাদের সাহায্য করা, তাই সে মেশিন গান দিয়ে এক এক করে তাদের নিচে ফেলাতে শুরু করে। লিভাই ও ড্রাসা ছাড়াও তাদের টাওয়ারে এবং আশেপাশে থাকা অটোমেটিক ওয়েপেন্স অ্যাক্টিভেট হয়ে যায়, যার ফলে ক্রেস্টারগুলো উপরে আসার আগেই মারা যায়। সবকিছু যখন শান্ত হয়ে যায়, তখন রাসা লেখে আজকের বার্থডেটা তার সবচেয়ে বেস্ট বার্থডে ছিল। অনেকদিন পর তার সাথে লিভাইয়ের বন্ধুত্ব হয়ে যায়, সাথে প্রথমবার তারা সেই ক্রেস্টারদের দেখেছে। এখন সকাল হতে হতে লিভাই তার আশেপাশে ইউজ হওয়া সব মাইনগুলোকে চেঞ্জ করতে থাকে, যেন পরের বার সেই ক্রেস্টারগুলো আসলে এই নতুন মাইনগুলো তাদের উড়িয়ে দেয়। এখানে সে নোটিস করে একটা ড্রোন তার উপর নজর রাখছে, কিন্তু এটা কার ড্রোন এটা কেউ জানে না। এখন ধীরে ধীরে এভাবে আরো 1 মাস চলে যায়। লিভাই ড্রাসা বোর না হওয়ার জন্য দিনে অনেকবার হোয়াইট বোর্ডে লিখে একে অপরের সাথে কথা বলে, আর আগামী কয়েক মাস তারা এভাবে কথা বলতে বলতে নিজেদের ব্যাপারে অনেক কিছু জেনে যায়। যদিও তাদের বলা হয়েছে কন্ট্যাক্ট না করতে, কিন্তু মানুষের অভ্যাস এমন যে তারা একা থাকতে পারে না। যাই হোক, এভাবে সময় যেতে যেতে 14 ফেব্রুয়ারি চলে আসে। ড্রাসা আজ অনেক দুঃখী ছিল, কারণ এই সিক্রেট মিশনের কারণে সে তার পিতার শেষ সময় তার সাথে ছিল না। দূর থেকে লিভাই এ ব্যাপারটা জেনে যায়। এই পুরো রাত লিভাই আর ড্রাসার দুজনের ঘুমায় না, আর সকাল হলেই লিভাই সিদ্ধান্ত নেয় যে কিভাবে সে ইস্ট সাইডের ড্রাসার কাছে যাবে। যদিও এটা অনেক বিপজ্জনক হতে পারে, কারণ মাঝখানে অনেক বড় একটা খাত ছিল, যেখান থেকে যে কোনো সময় ক্রিয়েস্টাররা বের হয়ে আসতে পারে। লিভাই যোকে নিয়ে একটা কেবল ইস্ট সাইডে পাঠানোর চেষ্টা করছে, যদিও ড্রাসা এতে অনেক খুশি হয়, কারণ যে লিভাইয়ের সাথে সে এতদিন শুধু লিখে কথা বলছিল, আজ সে ফাইনালি তাকে সামনাসামনি দেখতে পারবে। সে রশিবাদে লিভাইকে সাহায্য করে। শেষে লিভাই ডাসার জন্য তার সাইড থেকে কিছু ফ্লাওয়ার নিয়ে যায়, আর সোজা জিপ লাইনে সার্ফিং করে সামনে পৌঁছে যায়। তবে অর্ধেক রাস্তা তার থেকে হাত দিয়ে পার করতে হয়, আর ফাইনালি সে ইস্ট সাইডে পৌঁছে যায়। এখানে তারা দুজন প্রথমবার একে অপরের অনেক কাছে থেকে দেখছিল। অনেকের পুরো দিন তারা একসাথে কাটাবে, আর সকাল হতে হতে লিভাই তার টাওয়ারে চলে যাবে। এরপর যখন লিভাই গোসল করছিল, তখন রাসা তার কাপড়গুলো একটু দূরে রেখে দেয়। হয়তো সে সিসি ক্যামেরার সাহায্যে তাকে সে অবস্থা দেখতে চাইছিল। এরপর তারা একসাথে ডিনার করে, যেটা স্বপ্ন তারা অনেক মাস ধরে দেখছে। এখানে তারা কথা বলার সময় জানতে পারে দুজনকে এই ডিউটির ব্যাপারে আগে থেকে কিছু বলা হয়নি। এমনকি তারা এটাও জানে না তারা এখন পৃথিবীর কোন জায়গায় অবস্থান করছে। লিভাই বলে খাদের নিচে কি হতে পারে, হয়তোবা সেখানে অন্য দুনিয়ার পোর্টাল রয়েছে। যাই হোক, রাত হতে হতে তারা একে অপরের অনেক কাছে এসে যায়। সহজ ভাষায় তারা একে অপরকে ভালোবেসে ফেলেছে। এখন পুরো রাত কাটানোর পর লিভাই সিদ্ধান্ত নেয় কিভাবে সে প্রতি সপ্তাহে এখানে আসতে থাকবে। কিন্তু সে যখন আবার তার টাওয়ারে ফিরে যাচ্ছিল, তখন তার সাইডে সে ক্রিয়েস্টারদের ডিটেক্ট হওয়ার কারণে একটা মাইন্ড ফেটে যায়, যেটাতে লিভাইয়ের রশি ছেড়ে যায় আর সে নিচে পড়ে যায়। তবে সে পড়ে যাওয়ার আগে সে নিজের প্যারাশুট খুলে দেয়, তাই ড্রাসা তার প্যারাশুট আর ওপেন্স নিয়ে সোজা লিভাইয়ের পেছনে খাদে ঝাঁপিয়ে পড়ে। ড্রাসা প্রথমবার এই কুয়াশাচ্ছন্ন গভীর খাদে নামছিল। এখন কিছু না দেখার কারণে সে সোজা প্রবাহিত হতে থাকে, পানির মধ্যে ল্যান্ড করে। সে কোনো মতে নিজেকে প্যারাশুট থেকে ছাড়িয়ে বাইরে বের হতে থাকে। অন্যদিকে লিভাই যে কিনা তার আগে নিচে পড়েছিল, সে অদ্ভুত একটা গাছের সাথে উল্টো ঝুলেছিল। রহস্যময়ভাবে এখানকার গাছের ডালপালাগুলো কোনো জীবন্ত প্রাণীর মতো নড়াচড়া করছিল। যেখান থেকে একটা লিভাইয়ের কাছে আসছিল, তখনই লিভাইয়ের হুঁশ এসে যায়, আর সে তার গান দিয়ে ফায়ার করে নিচে এসে যায়।
এই গুলির আওয়াজগুলো রাসাও শুনে ফেলে, যার ফলে সে বুঝতে পারে লিভাই কোন দিকে আছে। ওদিকে লিভাই গাছ থেকে পড়ার পর আবার নিচে আটকে যায়। দেখা যায় সেটা একটা অদ্ভুত ধরনের জীবন্ত গাছ, যেটা কিনা লিভাইকে আঁকড়ে ধরেছিল। লিভাই অনেক চেষ্টা করার পরেও সে সেখান থেকে উঠে আসতে পারছিল না, কিন্তু এমন সময় সেখানে ডাসা এসেই সেই ভয়ানক গাছটিকে মেরে ফেলে। তবে লিভাই তাকে দেখে একদম অবাক হয়ে যায় যে ডাসা তার জন্য এমন ভয়ানক একটি জায়গায় লাফ দিয়েছে যেখানে তাকে কখনো কোনো মানুষ জীবিত ফেরেনি। তো এবার তারা দুজন মিলে সেই একটা জায়গা থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেয়। তাই তারা একসঙ্গে সামনের দিকে এগোতে শুরু করে, কিন্তু তখনই ভয়ানক সেই কেসেরা তাদের উপর হামলা করে, যাদের হোলম্যান বলা হয়। তারা অদ্ভুত ধরনের ঘোড়ার উপরে চড়ে ড্রাসা এবং লিভাইয়ের উপর হামলা করছিল। এমনকি এরই মাঝে অনেক গাছের মতো ক্রিয়েচারও তাদের উপর হামলা করছিল। কিন্তু তারা দুজনেই যেহেতু অনেক দক্ষ স্নাইপার ছিল, তাই কিছুক্ষণের মধ্যেই তারা এখানকার সমস্ত ক্রিয়েচারগুলিকে শেষ করে দেয়। এবার সেখানে সবকিছু শান্ত হয়ে গেলে ড্রাসা লক্ষ্য করে যে সে যখন নিচে পানিতে পড়ছিল তখন তার ব্যাগ থেকে রশি সেখানেই পড়ে গিয়েছিল, আর সেই রশি ছাড়া তো তারা কোনোভাবে উপরে পৌঁছাতে পারবে না। তাই তারা তখন সেই নদীর কিনারে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সাথে তারা নোটিশ করে যে ক্রিয়েচারগুলো তাদের উপর হামলা করছিল তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আর্মিদের ড্রেস পরেছিল, অর্থাৎ এরা সেই সোলজার যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে চলে এসেছে, আর এরপর তারা কোনোদিন আর ফিরে যেতে পারেনি। অর্থাৎ রহস্যময়ভাবে এখানে যে সমস্ত লোক আসে তারা মিউটেট হয়ে ক্রিয়েচারে পরিণত হয়। এরপর তারা হেঁটে যখন আরো সামনের দিকে যায় তখন তারা আশেপাশে আরো অনেক অদ্ভুত ধরনের গাছ দেখতে পায়, যেগুলো অনেকটা মানুষের আকৃতিতে নিয়েছিল। সাথে এখানে এক ধরনের কুয়াশা ছিল, যেটার জন্য সবকিছু খুব একটা দেখা যায় না, এমনকি উপর থেকে সূর্যের কোনো আলো এখানে পৌঁছাতে পারে না। একটি জায়গাতে এসে তারা বুঝতে পারে যে এটা একসময় অনেক বড় একটি শহর ছিল, কিন্তু এই শহরটি অনেক কারণে পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গিয়েছে। এখন বিপদের আশঙ্কা করে তারা একটি চার্চে ঢুকে পড়ে, যেখানে ভিতর কঙ্কাল ছিল। লিভাই বলে এরা হয়তো সেই সোলজাররা যারা নিজেদের মিউটেট হওয়া থেকে আটকানোর জন্য নিজেদের প্রাণ দিয়েছে, কারণ অনেক সোলজারদের ভেতরে এমন এক দায়িত্ববোধ থাকে যেটার মাধ্যমে তারা চায় না তাদের মাধ্যমে কারো ক্ষতি হোক। এদিকে ঠিক এমন সময় তাদের উপর ভয়ানক এক মাকড়সা আক্রমণ করে। আসলে এই জায়গাটির পশু পাখি, গাছপালা, মানুষ সহ তারা প্রত্যেকেই মিউটেট হয়ে ভয়ানক ক্রিয়েচার হয়ে গিয়েছে। এদিকে দেখতে দেখতে সেখানে অসংখ্য মাকড়সা চলে আসে। লিভাই এবং ড্রাসা তাদের শুট করে মারতে থাকে, কিন্তু ঠিক এমন সময় সেখানে হলুগুলো চলে আসে। লিভাই আর ড্রাসা কোনোভাবে লড়াই করছিল, তারা চার্জার একটি দেয়াল উড়িয়ে দেয়, আর দুজনেই ফাইনালি সেখান থেকে বাইরে বের হয়ে যায়। তবে বিপদ এখনো শেষ হয়নি, কারণ এখানের গাছপালা থেকে শুরু করে পোকামাকড় পর্যন্ত সবকিছু মিউটেট হয়ে গিয়েছে, তাই তাদের উপর যে কোনো দিক থেকে অ্যাটাক হতে পারে। দুজনে চলতে চলতে একটা পুরনো ল্যাবের কাছে পৌঁছায়, যেটাকে সুরক্ষিত মনে করে। তারা ভিতরে প্রবেশ করে আর দরজাটাকে লক করে দেয়, যেন পেছন থেকে আর কোনো ক্রিয়েচার তাদের উপরে অ্যাটাক না করে। আশেপাশের পরিস্থিতি দেখে তারা বুঝতে পারে যে এটা অনেক পুরনো একটু সায়েন্স ল্যাব, তাই এখানে প্রচুর পরিমাণ কেমিক্যাল পড়েছিল। সেই সাথে সেখানে পুরনো অনেক গ্যাজেট এবং একটি জেনারেটর ছিল। তারা তখন সেখানকার জেনারেটরকে অন করে, যেটা এখন একদম ভালো ছিল। এরপর তারা সেখানে পরে থাকে একটি প্রজেক্টর অন করে, যাতে তারা এই জায়গাটির ব্যাপারে কিছু জানতে পারে। এবার প্রজেক্টর অন করলে সেখানে অনেক পুরনো একটি ভিডিও চালু হয়। সেখানে অন্য দেশের একজন ডাক্তার অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলছিল। সে বলে যে এখন পৃথিবীতে এমন একটি সময় চলছে যখন আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে ব্যাপক পরিমাণ লড়াই চলছে, আর এই লড়াই জেতার জন্য দুটি দেশের সবকিছু করতে প্রস্তুত ছিল। তবে তারা এখানে খাতের প্রজেক্টটি সাথে করার সিদ্ধান্ত নেয়। আসলে কিছু সায়েন্টিস্ট মিলে সেখানের মধ্যে এই মহিলা সায়েন্টিস্টও ছিল। তারা এই সিক্রেট জায়গা, যেটা একসময় একটা শহরের মতো ছিল, তারা এখানে এসে নিউক্লিয়ার বোম থেকেও বড় কিছু একটার উপর এক্সপেরিমেন্ট করছিল, যার পরে পৃথিবীর কোনো দেশ তাদের সামনে টিকে থাকতে পারবে না। কিন্তু একদিন এখানে বড় একটা ভূমিকম্প আসে, যার কারণে এই ল্যাবে থাকা সমস্ত রাসায়নিক কেমিক্যাল গ্যাস পুরো খাদে ছড়িয়ে পড়ে, আর এটার কারণে মানুষ ও সকল জীবন্ত প্রাণীর ডিএনএ একে অপরের সাথে মিশে যায়, যার পরে পোকামাকড় থেকে শুরু করে গাছপালা পর্যন্ত সব মিউটেট হয়ে যায়। অর্থাৎ এই পুরো খাদে যে কুয়াশা ছড়িয়ে পড়েছে, আসলে এটাই সেই গ্যাস যেটাকে অন্য মানুষেরা মিউটেট হয়ে যাবে। লিভাই ড্রাসা কয়েক ঘন্টা ধরে গ্যাসের মধ্যেই ছিল, এখন কি হবে? সে সায়েন্টিস্ট আরো বলে মানুষেরা মিউটেট হতে 10 থেকে 12 ঘন্টা লাগে, তাই লিভাই ড্রাসা যদি দ্রুত এখান থেকে বের হতে পারে তাহলে তারা মিউটেট হওয়া থেকে বেঁচে যাবে। সায়েন্টিস্টের অনুযায়ী এই ইনফরমেশন এখান থেকে যেন বের না হয়, সাথে এখানকার ইনফেক্টেড কোনো ব্যক্তিও যেন বাইরে বের হতে না পারে, তা না হলে ইনফেকশন পুরো পৃথিবীকে ছড়িয়ে পড়বে। এজন্য সরকার তখন থেকে এই জায়গাটাকে গোপন রাখছে। এখন লিভাই ড্রাসা এখানে আরো চেকিং করতে থাকে, যেন আরো কিছু জানতে পারে যে এখান থেকে যদি এতটাই বিপদ হয় তাহলে সরকারের এখানে বোমা ফেলে সবকিছু ধ্বংস কেন করে দেয়নি। এখান থেকে লিভাই 2000 সালের একটি কম্পিউটার পায়, অর্থাৎ এখানে সব
সবকিছু সিল করার পরেও আরো কিছু লোক এসেছিল। তারা কম্পিউটার রান করতে ডার্ক লেক নামের এক কোম্পানির নাম দেখে, আর এখান থেকে তারা স্পষ্টভাবে সবকিছু জানতে পারে আসলে ডার্ক লেক পৃথিবীর সবচেয়ে বড় প্রাইভেট কোম্পানি, যারা বিভিন্ন দেশের সরকারদের অস্ত্র ও বিভিন্ন হাতিয়ার বিক্রি করে। অর্থাৎ এদের দুজনকে কোনো সরকারও নয় বরং ডার্ক লেক নামের কোম্পানিটা হায়ার করেছে। আর যে ড্রোনটা লিভাই দেখছিল সেটা তাদের ছিল। ডার্ক লেক সরকারের জন্য কাজ করে না, বরং তাদের আসল উদ্দেশ্য হলো পুরো সোলজারদের তৈরি করা। আর এখানে যে মিউটেশন হয়েছে এটাতে তাদের উদ্দেশ্য সফল হওয়া সম্ভব। তাদের সেই ড্রোনটা এখান থেকে স্যাম্পল নিয়ে যেত, আর উপরে টাওয়ারে তারা কাউকে না কাউকে ডিউটিতে রাখতো যেন ওই কেস ছাড়া বাইরে আসতে না পারে। আর এই জায়গাটাও সিক্রেট থাকে। এই অর্গানাইজেশন এমন লোকদের বাছাই করতো যাদের কেউ খোঁজখবর নেয় না, যেন এরা পরে তাদের মারতে পারে, যেমন জেসপারের সাথে যা হয়েছে। এবং এর আগে বাকি লোকদের সাথেও কম্পিউটারের লিভাই টেস্ট অফ প্রোটোকলের তথ্য জানতে পারে। আসলে এটা একটা ব্যাকআপ প্ল্যান। এখানে খাদের একদম মাঝখানে একটা নিউক্লিয়ার বুম আছে। কোনোদিনও যদি এই জায়গাটার সিক্রেট শহর সামনে চলে আসে তখন সেই বুম অ্যাক্টিভেট হয়ে যায় আর এই গর্জে পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। যদি পৃথিবীকে বাঁচানোর উদ্দেশ্য হতো তাহলে অনেক আগে এই জায়গাটাকে ধ্বংস করে দেওয়া হতো। আসলে তারা তো এটা থেকে সুবিধা নিতে চায়। লিভাই ড্রাসার বুঝতে পারে তাদেরই কেন বাছাই করা হয়েছে। আর এখানে আসার আগে ড্রাসার পিতাও বলেছিল সে নিজের জীবন দিয়ে দিবে। যাই হোক, লিভাই ড্রাসার সিদ্ধান্ত নেয় তারা এখানে সবকিছু ডিস্ট্রয় করে দিবে। কিন্তু যখনই তারা এখান থেকে বের হতেই যাবে তখন ড্রাসা তার এমুলেশনের ব্যক্তি খুঁজে পায় না, যেটা সে গেটের পাশে রেখেছিল। তারা বাইরে স্লো গেনের পেলে ব্যক্তি খুঁজতে থাকে, আর ড্রাসা যখন তার ব্যক্তি পেয়ে সেটা উঠাচ্ছিল তখনই তার পায়ে একটা রশিতে আটকে যায়, যেটাকে একটা হোলোম্যান ঘোরাতে বসে টেনে নিয়ে যায়। অর্থাৎ এটা একটা প্ল্যান করা ট্র্যাপ ছিল। এই হোলোম্যানরা যারা পুরোপুরি মানুষ, তাদের মধ্যে এখনো মানুষের চেতনা রয়ে গেছে, যার কারণে তারা এখনো পরিকল্পনা করতে পারে। ড্রাসা যে কিনা নিজেকে বাঁচানোর চেষ্টা করছে তার মাথায় একটা গাছের সাথে লেগে সে অজ্ঞান হয়ে পড়ে। পেছনে লিভাই তাদের পিছু করছিল, সে এখন তাদের ছাপের অনুসরণ করে। 1995 সালের একটি পুরনো ফ্যাক্টরিতে পৌঁছায় যেটার ভেতর ড্রাসাকে বেঁধে রাখা হয়েছে। তবে যখন তার হুঁশ ফিরে আসে তখন তার সামনে হোলোম্যানকে দেখতে পায়, যে কিনা তাকে খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সে তার শরীর থেকে একটা লাকড়ি বের করে নিয়ে কিন্তু ড্রাসা প্রত্যেক সিচুয়েশনে লড়াই করতে পারত, তাই সে নিজেকে ছাড়িয়ে সেই হোলোম্যানের সাথে লড়াই করতে থাকে যে অনেক শক্তিশালী ছিল। কিন্তু ঠিক সময় লিভাই সেখানে এসে গুলি করে হোলোম্যানের মাথা তাজা করে দেয়। ড্রাসা খুব ভয় পেয়ে গিয়েছিল। লিভাই এটা দেখে অবাক হয়ে যায় যে এই হোলোম্যান আর কেউ নয় বরং তার টাওয়ারে কাজ করা একজন গার্ড ছিল, যার নাম সে ওই দেয়ালে দেখেছিল। তখন তারা দেখে যে এখানে অদ্ভুত একটি জেনেটিক মিউটেশন হয়েছে। দেখে মনে হচ্ছিল যেন কোনো বিশাল একটি এলিয়েন জীব, তবে সেখানে মানুষের কাঠামো দেখা যায়। আর যখন তারা সেটার মধ্যে দিয়ে যাচ্ছিল তখন ভুলে ড্রেসার সাথে সেটা টাচ হয়ে যায়। যখন তারা জানতে পারে এখানে সব কাণ্ডগুলো তাদের ধরছে তখন তারা তাদের ছুরি দিয়ে কাণ্ডগুলোকে কাটতে কাটতে সামনে এগিয়ে যায়। আর তারা একটা গ্রেনেড ছুড়ে নিজেদের বাঁচিয়ে ফেলে। এখন এখান থেকে বের হয়ে তারা একটা পাওয়ারফুল ইঞ্জিনের জিপ পায়, আর এটার সাহায্যে তাদের উপরে যাওয়ার জন্য লিভাই একটা পথ খুঁজে পায়। বের হওয়ার সময় রাস্তায় তারা সেই বোমাটাকে দেখে। এরপর তারা জিপকে সেই কেবলের সাথে বেঁধে দেয়, যেটা থেকে প্রথমে লিভাই পড়ে গিয়েছিল। তারা এখন পুরো জিপের সাথে জিপ লাইনারের সাহায্যে উপরে যেতে থাকে, যদিও তাদের পিছনে কেসটা পড়ে যায় যারা সেই কেবলটি ধরে উপরে আসছিল। তারা দুজনেই লড়াই করতে থাকে, তবে কেবলের উপর বেশি ছিল তাই লিভাই গাড়ির পেট্রোল বের করে আগুন লাগিয়ে দেয়, যেটাতে ক্রিস তাদের গায়ে আগুন লেগে যায়, তবে গাড়িতেও আগুন ধরে যায়। তারা গাড়ি থেকে কোনোভাবে বেরিয়ে যায় আর কেবলটি ফেটে যায় যেন উপরে আর কোনো হলো আসতে না পারে। দুজনেই কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর তারা সিদ্ধান্ত নেয় তারা 5 দিন নিজেদের কোয়ারেন্টাইনে রাখবে, কারণ তারা অনেকক্ষণ নিচে কেমিক্যাল গ্যাসের মধ্যে ছিল। আর যদি তারা ইনফেক্টেড হয়ে যায় তাহলে তারা নিচে গিয়ে নিজেদের সাথে ওই বোমাটাকে উড়িয়ে দেবে। লিভাই বলে সে যখন এই মিশনে এসেছিল তখন তার কেউ ছিল না, তখন তার বেঁচে থাকার আশাও ছিল না, তবে এখন সে ড্রাসাকে পেয়ে তার সবকিছু বদলে গিয়েছে। এই মিশনের মাধ্যমে সে তার লাইফ পার্টনার পেয়েছে। তারা ওই নিউক্লিয়ার বুমটি ব্লাস্ট করে এই পুরো খাতকে ধ্বংস করে দিবে এবং অন্য কোনো জায়গায় গিয়ে লুকিয়ে পড়বে যেন কেউ তাদের খোঁজে না পায়। এরপর লিভাই তার টাওয়ারে এসে মিথ্যা রিপোর্ট দেয় যে এখানে সবকিছু নর্মাল আছে, যদিও ব্রেথ আগেই তাদের অ্যাক্টিভিটি স্ট্রেস করে ফেলেছে। সো ব্রেথ অর্ডার দেয় যে তার পরবর্তী মিশন হচ্ছে ইস্ট টাওয়ারের গার্ড অর্থাৎ ড্রাসাকে মেরে ফেলা। আসলে এজেন্ট ব্রেথ নিচে ল্যাবের ক্যামেরা দিয়ে অলরেডি দেখে ফেলেছে যে তারা দুজন একসাথে নিচে গিয়েছে। লিভাই এজেন্ট ব্রেথের কথায় রাজি হয়ে কল কেটে দেয়, কিন্তু সে কোনোদিনও ড্রাসাকে মারবে না। এদিকে ব্রেথ তার টিমকে মেসেজ করে যে লিভাই তার মিশন থেকে সরে পড়েছে, এটা একটা ভুল আর আমাদের তাকে শেষ করতে হবে। এরপর দিন সে যখন তার টিমের সাথে টাওয়ারে পৌঁছায় তখন লিভাই সেখানে ছিল না। আসলে সে আর ড্রাসা আশেপাশে বোম লাগিয়ে দিয়েছে। লিভাই আর ড্রাসার জঙ্গলের দিকে পালাতে থাকে, তারা আগে থেকেই সব প্ল্যান করে রেখেছে। এদিকে ব্রেথ তার সোলজারদের সাথে টাওয়ার চেক করছিল যে লিভাই তাদের কোম্পানির ব্যাপারে কি কি জানতে পেরেছে। সে ওই দেয়ালে সমস্ত গার্ডের
লেখার মধ্যে লিভাইয়ের একটি লেখা দেখতে পাই, যেটা লিভাই অফিসারদের উদ্দেশ্যে লিখেছে যে সত্য কোনোদিনও চাপা থাকে না। অন্যদিকে আমরা লিভাই এবং রাসাকে দেখতে পাই যারা কিনা সে জায়গা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তবে অফিসার ও ড্রোন তাদের পিছু করতে শুরু করে, যেগুলি তাদেরকে শুট করছিল, কিন্তু তারা দুজন মিলে প্রত্যেকটি ড্রোনকে শেষ করে দেয় এবং এরপর তারা খাদের কাছে যে বোমাগুলো সেট করেছিল সেগুলোর মধ্যে দূর থেকে শুট করতে শুরু করে। এতে এক এক করে সেখানকার প্রত্যেকটি বোম ব্লাস্ট হতে শুরু করে, সাথে সমস্ত অ্যান্টেনা ব্লাস্ট হয়ে যায়। আর এটা হতেই মাটির নিচে নিউক্লিয়ার বোমাটিও অ্যাক্টিভেট হয়ে যায়। অফিসার এটা বুঝতে পেরে তার টিমকে নিয়ে পালাতে চাইছিল। এদিকে ড্রাসা আর লিভাই ডেঞ্জার জোন থেকে অনেক দূরে চলে এসেছে। রেড হেলিকপ্টার নিয়ে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু পরমাণু বোমার বিস্ফোরণ এত ভয়ঙ্কর ছিল যে তাদের হেলিকপ্টারও ক্র্যাশ হয়ে যায়। ড্রাসা অনেক দূরে ছিল, তাই লিভাই একটা ঝর্ণাতে ঝাঁপিয়ে পড়ে। এরপর দেখা যায় ড্রাসা কিছুদিন সেখানে একটি গুহায় অবস্থান করে, এটা দেখার জন্য যে সে ইনফেক্টেড হয়েছে কিনা। কিন্তু সে এটার জন্য দুঃখী ছিল যে লিভাই হয়তো বেঁচে নেই। যখন সে বুঝতে পারে সে পুরোপুরি সুস্থ, তখন সে এখান থেকে বের হয়ে যায়। এভাবেই প্রায় অনেকদিন সময় পার হয়ে যায়। বর্তমানে ড্রাসা একটি রেস্টুরেন্টে কাজ করছে, তবে আজও সে লিভাইকে বলতে পারেনি। তার বিশ্বাস যে লিভাই একদিন নিশ্চয়ই ফিরে আসবে। তো এভাবে একদিন রাসা যখন রেস্টুরেন্টে কাজ করছিল, ঠিক তখনই সে লিভাইকে বসে থাকতে দেখে তারা দুজনেই এখানে একটা ইমোশনাল হয়ে যায়। দুজনেই এখানে এতটা ইমোশনাল হয়ে যায় যে তারা আর একটি কথাও বলতে পারছিল না। তাই তারা দুজনকে জড়িয়ে ধরে এভাবেই সুন্দর একটি এন্ডিং এর মাধ্যমে এই মুভি এখানেই শেষ হয়ে যায়।